আসসালামু আলাইকুম। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা পড়তে যাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার, শ্রেণী নবম দশম এর ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ। অধ্যায়টার নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। এর লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স নামক একটি প্যাসেজ আজকে আমরা পড়তে যাচ্ছি। তো আশা করি তোমরা প্যাসেজটি মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং এর ভিডিও শেষে প্যাসেজটির বাংলা অর্থ এবং কিছু ওয়ার্ড মিনিংও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা প্যাসেজটা পড়ে আসি। তো ইউনিট 2 লেসন 1 এই প্যাসেজটি আমরা পড়তে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ের নাম, একজন মহিলা মানুষের নাম দিয়ে শুরু হচ্ছে। তো মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেকমেন্ট। তো মেহেরজান নামক একজন মহিলা কি করে, সে একটি বস্তিতে বসবাস করে। স্লাম শব্দের অর্থ আমরা অনেকে হয়তো জানি যে বস্তি। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেকমেন্ট, এবং সে কিন্তু সিরাজগঞ্জ শহর প্রোটেকশন মানে হচ্ছে রক্ষা বা রক্ষা, এবং এমব্যাঙ্কমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাঁধ। তাহলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে সে কি করে, একটি বস্তিতে বসবাস করে। এবং আমরা যদি কোনো সারফেসের উপরে বোঝাতে বা নদীর কিনারায় বোঝাতে যদি কোনো কিছুর অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে প্রিপজিশন অন ইউজ করি। ওকে, দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। এবং নদীর যে বাতাসটা এখানে, সেটাকে হুইসপারিং উইন্ড বলা হচ্ছে। এখানে হুইসপারিংটা হচ্ছে আসলে শো শো যে বাতাসটা বা ফিস ফিস করে যে বাতাসটা আসে, যেটা আমাদের কানের কাছে মনে হয় কিছু একটা বলার চেষ্টা করছে, সেই রকম এমন একটা বাতাস কিন্তু যমুনা নদীর বাতাসটা কি করে, এই মেহেরজান সম্ভবত কোনো একটা আগুন রান্নার কাজে বা অন্য কোনো কাজে সে আগুনের ব্যবহার করতেছিল, সেই আগুনটাকে কিন্তু আনস্টেডি করে তোলে, অস্থির করে তোলে, অস্থিতিশীল করে তোলে। সো এখানে একটু দেখতে পাচ্ছি যে দ্য হুইসপারিং উইন্ড, বাতাসকে কিন্তু বলা হচ্ছে যে ফিস ফিস করা, বাতাসকে কিছু একটা বলার সুযোগ দেওয়া হচ্ছে। সো এখানে একটু পার্সনিফিকেশনের মধ্যে একটু গ্রামার ইউজ করা হচ্ছে, এবং এখানে কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপাল ইউজ করা হচ্ছে হুইসপারিং। হুইসপারিংটাকে যদি আমরা বলি, সে কিন্তু একটা নাউনের আগে থাকাতে সে কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপালের অবস্থানটা দখল করে নিচ্ছে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। আর এই যে অস্থিতিশীল যে বাতাসটা, অস্থির যে আগুনটা, এই আগুনের যে শিখাটা ছিল, দোল খাওয়া যে শিখাটা আগুনের, সেই আগুনের শিখাটা কি করে, মেহেরজানকে তার জীবনের দুঃখ দুর্দশাগুলোকে মনে করায় দেয়। সো এখানে যদি আমরা একটু খুঁজে দেখি যে টার্ময়েল, টার্ময়েল শব্দটির অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা, কষ্ট। ড্যান্সিং হচ্ছে দোল খাওয়া বা দোলা। ফ্লেম শব্দের অর্থ হচ্ছে আগুনের শেখা, এবং রিমাইন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়া। সো দোল খাওয়া যে আগুনের শেখাটা আছে, সেটা কিন্তু মেহেরজানকে তার জীবনের যত দুঃখ দুর্দশা আছে সেগুলোকে মনে করিয়ে দেয়। এরপরে যদি দেখি যে নট লং এগো, বেশি দিন আগের কথা না, আসলে মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের কিন্তু সব ছিল। আ ফ্যামিলি, তার একটি পরিবার ছিল। অ্যারেবল ল্যান্ড, তার একটা কিছু চাষযোগ্য আবাদযোগ্য কিছু জমি জমা ছিল। অ্যান্ড ক্যাটেল, এবং তার কিন্তু কিছু গরু ছাগল পশু পাখি ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা কনজিউম গ্রেজুয়ালি অল হার ল্যান্ড প্রপারলি। এবং ইরোশন দেখতে পাচ্ছি, ইরোশন শব্দের অর্থ আমরা জানি যে ইরোশন শব্দের অর্থ হচ্ছে আসলে ভাঙন, এবং এটা কিন্তু ইরেজার, আমরা যে ইরেজারটা ইউজ করি সেখান থেকে কিন্তু আসছে ভাঙন। এবং যমুনা কনজিউমড হচ্ছে কোনো কিছু কেড়ে নেওয়া, গ্রাস করা, দাবি করা। সো যমুনাটা কি করেছে, কেড়ে নিয়েছিল গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে অল হার ল্যান্ড প্রপারলি, তার যত ভূ সম্পত্তি আছে সব কিছুই এই যমুনার যে নদীর ভাঙনটা, এই ভাঙনটা কিন্তু কেড়ে নিয়েছে। ইট ফাইনালি ক্লেমড হার লাস্ট শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এবং এটা অবশেষে এবং সব শেষ একটা জিনিস তার কাছ থেকে কেড়ে নিল, ক্লেম করে নিল, সেটা হচ্ছে লাস্ট শেল্টার, সর্বশেষ, একদম সর্বশেষ যে আশ্রয়স্থলটা ছিল তার, একমাত্র থাকার যে জায়গাটা, সেটাও সে কেড়ে নিল। কখন কেড়ে নিল? ডিউরিং দ্য লাস্ট মনসুন, সেটা ছিল সর্বশেষ বা গত যে বর্ষা হচ্ছিল, সেই গত বর্ষায় তার একমাত্র থাকার যে জায়গাটা, সেটাও কিন্তু কেড়ে নিল। It took the river only a day to devour Meher's house. এটা it took the river only a day, মাত্র একটা দিন সময় নিল
এই রিভারটা তার যে একমাত্র আশ্রয়স্থল, এই যে শেল্টার, লাস্ট অনলি যে শেল্টারটা ছিল সেটাও কিন্তু কেড়ে নিতে, গ্রাস করে নিতে কিন্তু মাত্র একটা দিন সময় নিল। টু ডেভোর, ডেভোর শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা, গিলে ফেলা, কেড়ে নেওয়া। মেহেরস হাউস, তার বাড়িটা, একমাত্র যে বাড়ি ছিল, একটা রাত নিল। ট্রিজ, তার কিছু গাছপালা ছিল। ভেজিটেবল গার্ডেন, তার একটি সবজির বাগান ছিল। অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, এবং তার কিন্তু একটা বাঁশের ঝাড় ছিল, বাঁশের ঝোপ ছিল। এই বাঁশের ঝোপটা কিন্তু কেড়ে নিতে তার মাত্র একটা দিন সময় লেগেছে। এটা কিন্তু সে গিলে নিল। এখানে কিন্তু যমুনাকে বলা হচ্ছে যে গিলে নিয়েছে, কিন্তু আমরা কিন্তু একটু ব্যক্তির সাথে তুলনা করার মতো কিছু একটা দেখতে পাচ্ছি। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার একটি সুখী একটি পরিবার ছিল, তাদেরকে নিয়ে সুখ শান্তিতে তিনি বসবাস করতেছিলেন। ওভার দ্য ইয়ার্স, কিন্তু বছর না পেরোতেই, ওভার দ্য ইয়ার্স মানে হচ্ছে বছর না পেরোতেই, বছর না যেতে যেতেই সে লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারালো। অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, এবং সে তার পরিবারকে হারাইছে কিসের কারণে? একটা রোগের কাছে সে হার মেনেছে, সেটা হচ্ছে কি? ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর একটা ক্ষুধার যে রোগটা আছে, তার কাছে সে তার স্বামীকে হারাইলো এবং তার পরিবারটা একটা রোগে আক্রান্ত হয়ে গেল। তার স্বামীকে হারানোর পর তার পরিবার একটা রোগে আক্রান্ত হয়ে গেল, সেটা হচ্ছে নিষ্ঠুর ক্ষুধা এবং পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। এবং তার স্বামীকে হারানোর পর নিশ্চয়ই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন থাকবে না, সেখানে কিন্তু দারিদ্রতা নেমে আসাটাই স্বাভাবিক। সো পোভার্টি যে দেখতে পাচ্ছি, পোভার্টি শব্দের অর্থ হচ্ছে দরিদ্রতা, এবং এটা কিন্তু একটি নাউন, এবং এটাকে আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন। হাঙ্গার শব্দের অর্থ হচ্ছে ক্ষুধা, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এটা আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না। হাঙ্গার ক্ষুধা, পোভার্টি হচ্ছে দারিদ্রতা। ব্রট টু দ্য ফ্যামিলি, এটা পরিবারে নেমে আসে। নাও, আর এখন, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এবং বর্তমানে সে কিন্তু একমাত্র একা কিন্তু বেঁচে আছেন পৃথিবীতে, তিনি একমাত্র একা বেঁচে আছেন উইথ দ্য লস, তার যত ক্ষয়ক্ষতি আছে সব ক্ষয়ক্ষতিগুলো নিয়েই তিনি একাই বেঁচে আছেন। অ্যান্ড দ্য পেইন, এবং তার যে দুঃখ, দুর্দশা, ব্যথা, যন্ত্রণা, সব কিছু নিয়ে তিনি একমাত্র ব্যক্তি হিসেবে তিনি কিন্তু পৃথিবীতে বেঁচে আছেন। দ্য গ্রেট যমুনা হ্যাজ শেটার্ড দ্য ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, এই যে লুবি যে যমুনা নদীটা, লুবি, দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা, এখানে কিন্তু আমরা সাধারণত জানি গ্রেডি বলতে কিন্তু আমরা সাধারণত মানুষকেই বুঝতে পারি, যাদের অনেক লোভ লালসা, কোনো কিছুতেই তাদের স্থিরতা নেই, কোনো কিছুতেই তাদের মন ভরে না, এমন মানুষগুলোকে কিন্তু সাধারণত আমরা গ্রিডি বলে থাকি। তো এখানে কিন্তু সেই গ্রিডি লোকদের মতো কিন্তু যমুনাকেও একদম একটা গ্রিডি মানুষের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে, যেহেতু আমরা প্রতি বছরে অনেক সংবাদ শুনতে পারি যমুনা নদীর পার শুধু ভেঙেই যাচ্ছে, ভেঙেই যাচ্ছে, কিন্তু যমুনা কিন্তু থেমে নাই। হ্যাঁ, সেটার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, একদম খান খান করে দিয়েছে। হ্যাঁ, ড্রিমস, তার স্বপ্নগুলোকে, এবং তার হ্যাপিনেস, এবং তার যত সুখ শান্তি ছিল সব কিন্তু সে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তো পরে যদি দেখি আমরা, দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট উইথ মেহেরজান। তো এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে মেহেরজানের মধ্যে এরকম হাজারো হাজারো মানুষ কি করছেন? ওয়েটিং করছেন, অপেক্ষা করছেন। কিসের জন্য অপেক্ষা করছেন? এই একই ধরনের ভাগ্যের কথা বলার জন্য, একই ধরনের পরিণতির কথা বলার জন্য হাজারো মেহেরজান কি করছেন? আমাদের জন্য, আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য, আমাদেরকে জানানোর জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা জানি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ, এটা আমাদের সবার জানা, কারণ আমরা অনেক ছোটোবেলা থেকেই কিন্তু এটা পড়ে আসতেছিলাম, বিভিন্ন বাংলায় পড়তেছিলাম, ট্রান্সলেশনে পড়ছিলাম হচ্ছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স দ্যাট অ্যাফেক্টস ইটস পিপল, এবং যেই নদীগুলো কী করে এর মানুষজন যারা আছে, এর আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরকে কিন্তু নানানভাবে প্রভাবিত করে। নদীমাতৃক দেশ হওয়ার কারণে আমরা কিন্তু প্রতিটা বছর কিন্তু নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হই, আর কোনো নদী কিন্তু আমাদেরকে সেই অভিজ্ঞতাগুলো থেকে ছাড় দেয় না। Erosion is a harsh reality for the people living along the river banks, এবং এখানে বলা হচ্ছে ইরোশন, ভাঙনটা, ইজ এ হার্শ রিয়েলিটি, একটি কঠিন একটা বাস্তবতা, নিষ্ঠুর একটি বাস্তবতা, ফর দ্য পিপল, মানুষের জন্য। কোন মানুষগুলোর জন্য? লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যে মানুষগুলো হচ্ছে নদীর কিনারায় বসবাস করে, সেই মানুষগুলোর জন্য নদী ভাঙন হচ্ছে একটি কঠিন বাস্তবতা, একটি নিষ্ঠুর একটি বাস্তবতা, যেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ডিউরিং ইটস মনসুন, প্রত্যেকটা বর্ষার মৌসুমে, ডিউরিং, এখানে ডিউরিং কিন্তু আমরা অনেকে জানি যে প্রিপোজিশন, এবং মনসুন শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল। মেনি মোর ভিলেজেস আর থ্রেটেড বাই দ্য রোরিং অফ রিভার্স লাইক দ্য যমুনা, এই যে যমুনার মতো যে নদীগুলো আছে তাদের একটা গর্জন, রোড শব্দ অর্থ কি জানি আমরা? গর্জন করা। এই গর্জনের
কি হয়, হুমকির সম্মুখীন হয়। গর্জন করে কিন্তু সে গ্রামগুলোকে, সে গ্রামের মানুষগুলোকে কিন্তু হুমকি দিতে থাকে, থ্রেটেন্ড, এগুলোকে হুমকি দিতে থাকে বাই দ্য রোরিং অফ রিভার্স। নদীর যে বাতাস, নদীর পানির যে শব্দ, সেটা কিন্তু সারাক্ষণ কিন্তু একটা হুমকির মধ্যে রেখে দেয়, লাইক যমুনা। এবং সেই নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যমুনা নদী, পদ্মা নদী অ্যান্ড দ্য মেঘনা, এবং হচ্ছে মেঘনা নদী। আমাদের বাংলাদেশের অন্যতম বড় তিনটি নদী কিন্তু এই তিনটা আমরা অনেকে জানি। এছাড়াও বেশ কয়েকটা নদী আছে যেগুলো কিন্তু এতটা ভাঙনের সৃষ্টি করে না, কিন্তু এই তিনটা নদী কিন্তু আমাদের জন্য বেশ ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায় বর্ষাকালে। ইট ইজ এস্টিমেটেড, এটা অনুমান করা হয়, ধারণা করা হয়, ধরা হয়, দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। প্রায় কমপক্ষে 1 লাখ মানুষকে কি করে, গৃহহীন করে। এটা একটা ধারণা, যে সরকারি একটা হিসেবে এটা হচ্ছে জরিপে বের করা হচ্ছে যে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ এই নদী ভাঙনের কারণে শুধুমাত্র বাংলাদেশে তারা কি হচ্ছে, হোমলেস হয়ে যাচ্ছে, তারা কিন্তু গৃহহীন হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। আর এই যে আমরা এত এত লস দেখতে পাচ্ছি, বাংলাদেশে এত ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে, নদী ভাঙন হচ্ছে, হাজারো মানুষ ঘর ছাড়া হচ্ছে, এই যে সমস্যাটা নদী ভাঙন, এই নদী ভাঙনটার কিন্তু অন্যতম কারণে বলা হচ্ছে কাকে, ক্লাইমেট চেঞ্জকে। এবং ক্লাইমেট চেঞ্জ মানে আমরা জানি জলবায়ু পরিবর্তনের কারণে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ আরও অনেক দেশ কিন্তু এরকম নানান রকম অনেক বড় বড় বিশাল একটা হুমকির সম্মুখে রয়েছে, এটা আমরা অনেকেই হয়তো জানি। সো এখন কি করা হচ্ছে, এখন আমাদের একটা শর্ত দেওয়া হচ্ছে, ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। আর আমরা যদি কোনো দ্রুত কোনো কার্যক্রম বা দ্রুত কোনো ব্যবস্থা যদি না নিতে পারি, কিসের জন্য ব্যবস্থাটা নিব, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জটার সাথে মানিয়ে নিতে, ক্লাইমেট চেঞ্জের সাথে মানিয়ে চলতে আমরা যদি কোনো দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ না করতে পারি, there will be thousands of more emergencies in our towns and villages every year. আমাদের চারপাশে, আমাদের গ্রামে, আমাদের শহরগুলোতে এরকম হাজারো মেহেরজানের অপেক্ষায় কিন্তু দেখা যাবে। প্রত্যেকটা বছর কিন্তু এরকম হাজারো মেহেরজান আমাদের শহরগুলোতে এবং আমাদের গ্রামগঞ্জে কিন্তু যুক্ত হবে। তো আশা করি তোমরা হচ্ছে প্যাসেজটা বুঝতে পেরেছ। ছোট্ট একটি প্যাসেজটি খুবই সহজ একটি প্যাসেজ। তো তোমরা হচ্ছে প্যাসেজটি বাংলাটা এবং বিশেষ করে ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে জানার চেষ্টা করবে। ইংরেজিতে ভালো করার অন্যতম একটা কিন্তু হাতিয়ার হচ্ছে এই ওয়ার্ড মিনিং। এবং ভিডিওর শেষে আমি কিন্তু তোমাদের জন্য প্যাসেজটির বাংলা মিনিং রেখেছি এবং কিছু ওয়ার্ড মিনিং রেখেছি। যদি তোমরা আটকে যাও সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও শেষে তোমরা পুরো প্যাসেজের বাংলাটা পেয়ে যাবে। তো আশা করি তোমরা ওয়ার্ড মিনিং এবং বাংলা মিনিংটাও পেয়ে গিয়েছো, এবং প্যাসেজটি তোমরা খুব ভালো করে পড়বে। প্যাসেজটি যদিও অনেক সহজ, আসলে বেশ ইম্পর্টেন্ট। তো পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা এর শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।